আজ আমার বিয়ে অনামিকা নামের একটা খুব সুন্দর মেয়ের সাথে হয়েছে। সে শুধু সুন্দরী না, যুবতীও। আমার বন্ধুরা বলতো নিজের থেকে কম বয়সের মেয়েকে বিয়ে করার অনেক লাভ আছে। আমি খুব খুশি ছিলাম, কারণ আমার স্ত্রী খুব সুন্দরী, আর আমি সব সময় সুন্দরী বউ চাইতাম। আমার মা আমার জন্য এই মেয়ে পছন্দ করেছিলেন। আমার মা যখন আমার জন্য মেয়ে দেখতে যেত, তখন ঘটককে এটাই বলতো যে মেয়ে যেন সুন্দরী ও স্বাস্থ্যবতী হয়। আমার মনে হতো যে আমার মা আমার জন্য এই রকমই মেয়ে খুঁজতেন, কারণ সে যাতে তাড়াতাড়ি ঠাকুরমা হতে পারে। মেয়ের শরীর স্বাস্থ্য ঠিক থাকলে তবেই তো সে তাড়াতাড়ি বাচ্চা জন্ম দিতে পারবে। কিন্তু আমি জানতাম না যে এর পিছনে আমার মায়ের অন্য উদ্দেশ্য আছে। সেটা তো আমি তখনই জানতে পারলাম যখন বিয়ের অনেক দিন পরেও আমার বউ রাত হলেই আমার ঘরে আসার পরিবর্তে আমার মায়ের ঘরে চলে যেত, আর আমি বাইরে বসে আমার সামনে দিয়ে তার চলে যাওয়া দেখতাম। শুধু এটাই না, আমার বউ সারা রাত সেখানেই থাকতো। সকালে যখন বাইরে আসতো, তখন কখনো সে বলতো আমার পায়ে ব্যথা, আবার কখনো বলতো আমার কোমরে ব্যথা, আর সে নেঙে নেঙে হাঁটতো। আমি অবাক হয়ে ভাবতাম যে সারা রাত সেখানে কি করতে থাকে, আর আমার মাও একে আমার কাছে পাঠিয়ে দেওয়ার কথা একবারও ভাবে না কেন। আমার বউকে তো আমার মা নিজের চাকর ভেবে নিয়েছে, কিন্তু আমার বউ খুব সুন্দরভাবে আমার মায়ের সাথে মিলেমিশে থাকে। তাদের মধ্যে কোনো ঝগড়াঝাটি কিছুই নেই। শুধু এটাই না, যখন তারা দুজনে ঘরের মধ্যে থাকতো, তখন আমাকে ঘরের মধ্যে যেতে দিত না। আমি অনেকবার যাওয়ার চেষ্টা করেছি, কিন্তু আমার মা বলতো তুই এখান থেকে চলে যা, এখানে তোর কোনো কাজ নেই। আমি একদিন খুব উৎসুক হয়ে সেই ঘরের মধ্যে লুকিয়ে পড়েছিলাম। তখন জানতে পারি আমার বউ আর আমার মা সারা রাত ধরে কি করে। আমি তাদের নিয়ে কোনো অদ্ভুত চিন্তা করিনি, কিন্তু এই ঘরের মধ্যে তারা দুজনে একসাথে কি করে সেটা শুধু অদ্ভুত না, বরং অনেক বেশি লজ্জাজনক। কারণ তারা দুজন সারা রাত বিছানায় একে অপরের সাথে দই। আমার কাজ ভালোই চলছিল, আর আমাদের বাড়িতে বেশি লোকও ছিল না। কিন্তু প্রবলেম এটাই যে আমাদের বাড়ি বহুত পুরানো, এমন পুরানো যেন মনে হতো 1850 সালে তৈরি। সবাই বলতো এই বাড়ি ছেড়ে দাও, না হলে এই বাড়ি কোনোদিন তোমাদের মাথার ওপর ভেঙে পড়বে। আসলে এটা বাড়ি না, এটা ছোটখাটো হাভেলি। কিন্তু আমার মা বলতো আমি বিয়ে হয়ে নতুন বউরূপে এই বাড়িতে এসেছি, তাই আমি না মরা পর্যন্ত এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। আমার মায়ের প্রতি আমার এত বেশি ভালোবাসা ছিল না, কিন্তু আমাকে তার আদেশ পালন করতেই হলো। কারণ আজকের দিনে ঘর ভাড়া পাওয়া খুব মুশকিল, আর আমার কাছে এত টাকা ছিল না। আমি আমার মায়ের একটা বড় লোকসান করে দিয়েছিলাম। তিনি নিজের গ্রামের সব জমি জমা এবং সমস্ত গয়না বিক্রি করে আমার হাতে টাকা তুলে দিয়ে বলেছিলেন যে আমি যেন একটা খুব বড় ব্যবসা শুরু করি, যাতে আমরা সবাই সারা জীবন বসে বসে খেয়ে পড়ে বাঁচতে পারি। কিন্তু ব্যবসা আমার চলল না, আর না শুধু ব্যবসায় লস করেছি, পাওনাদারেরাও আমার পিছনে পড়েছিল। পাওনাদারেরা আমার পিছনে পড়ে থাকতো, আমি খুব টেনশনে ছিলাম। তাই ভাবলাম যে বিয়ে করে নিই, তাহলে মেয়ের বাড়ি থেকে যৌতুকে কিছু না কিছু তো পাবো, আর তাতে অন্তত পাওনাদারদের মুখ বন্ধ করা হবে। কিন্তু মেয়ে যৌতুক হিসেবে খুব বেশি কিছু বাপের বাড়ি থেকে নিয়ে আসেনি, কিন্তু তবুও যা টাকা পয়সা তার বাবা মা দিয়েছে তা দিয়েই আমি কিছুদিনের জন্য পাওনাদারদের মুখ বন্ধ করে দিয়েছিলাম। এখন শুধু মার আমাকে দিনরাত কথা শোনাতো আর বলতো তোর ওপর আমি জীবনে ভরসা করব না। আর আমি তাকে বলতাম তুমি আর বাঁচবেই বা কতদিন, আর তোমার কাছে এমন কি বা আছে? মা তখন বলতো এই হাভেলি এই তো আমার নামে, আর আমি কখনোই এটা তোর নামে করে দিয়ে যাব না। মায়ের কথা শুনে আমি হো হো হা হা করে হাসতাম আর বলতাম তুমি তাহলে কাকে দিয়ে যাবে? এই হাভেলি শুধু বহু পুরানো না, বরং অনেক অনেক পুরনো জিনিসও পড়েছিল। একবার তো এক ট্যুরিস্ট এখানে এসে পড়েছিল, আর সে এসে আমাকে বলল আমাকে ভেতরে থেকে তোমাদের হাভেলিটা দেখিয়ে দাও, আমি তোমাকে কিছু টাকা দেব। আমি সেই দিন কিছু ডলারও কামিয়ে নিয়েছিলাম, তাও শুধু নিজেদের বাড়ি দেখিয়ে। মেয়ের বাড়িও গরিব,
অনেক কষ্টে তারা কিছুটা যৌতুক জোগাড় করেছিল। এই কারণে তারাও আমাদের পুরনো বাড়ি নিয়ে প্রশ্ন তোলেনি। অনামিকা খুব ভালো মেয়ে, সে আমার জীবনে মিশে গিয়েছিল। কিন্তু বাসর রাতে আমরা দুজনেই খুব ক্লান্ত ছিলাম, আর ও আমার সাথে ঘুমিয়ে পড়েছিল। আমিও মনে মনে ভেবেছিলাম সারা জীবন তো পড়েই আছে, একে অপরের সাথে সময় কাটানোর জন্য। বেচারি ক্লান্ত, তাই ঘুমিয়ে পড়েছে। সকালে সে নিজের বাবার বাড়িতে চলে গেল। আর একটা আমাদের ওই রেওয়াজ ছিল, অনামিকা সন্ধ্যায় বাড়িতে ফেরার সাথে সাথে আমার মা বলল, তোমাদের বিয়ের কারণে অনেক বেশি দৌড়াদৌড়ি করতে করতে আমার পায়ে খুব ব্যথা হয়েছে। রাতে খাওয়ার পরে আমার ঘরে এসে আমার পায়ে মালিশ করে দিও তো। অনামিকা এই কথা শোনার পর কোনো আপত্তি করল না, সে শুধু বলল, ঠিক আছে মা। কিন্তু আমি অনামিকাকে বললাম, আজকে রাতটা তো আমাদের রাত ছিল, আর তুমি সেখানে যাচ্ছ। তখন অনামিকা বলল, উনি তো তোমার মা, আমার না। এখন প্রথম দিকেই যদি আমি তার কথা না শুনি, তাহলে ওনার মন আমার প্রতি বিষিয়ে উঠবে। আমি আধ ঘন্টার মধ্যেই ফিরে আসব। আমি বললাম, ঠিক আছে, আধ ঘন্টা তোমার বিরহ আমি সহ্য করে নেব। মনে মনে ভাবলাম, ভালো কথা, আমার বউ যদি আমার মায়ের সেবা করে, তাহলে আমার তাকে বাধা দেওয়া উচিত না। না হলে বাড়ির পরিবেশ আরো খারাপ হয়ে যাবে, আর আমি বিপদেই পড়ব। কিন্তু এটা কি, আমার বউ সেই যে গেছে, ফিরে আসার আর নাম অবধি নেই। এভাবেই 3-4 ঘন্টা পার হয়ে গেল। আমি আমার মায়ের ঘরের দিকে গেলাম। এই হাভেলিতে ঘরগুলো অনেক দূরে, আমার ঘর এক কোণায়, তো মায়ের ঘর আরেক কোণায়। আমি সেখানে গিয়ে দেখলাম ভেতর থেকে কোনো আওয়াজ আসছে না। মনে হচ্ছিল যেন তারা দুজনে ঘুমিয়ে পড়েছে, তাই তাদেরকে জাগানো আমার ঠিক মনে হলো না। মনে মনে ভাবলাম যে তাদেরকে ঘুম থেকে জাগালে সেটা অদ্ভুত মনে হবে, তাই আমি ফিরে এসে নিজের ঘরে শুয়ে পড়লাম। সকালে যখন আমার বউ ঘর থেকে বেরোলো, তখন তাকে দেখে তার শরীর খুব খারাপ মনে হচ্ছিল। আমি তাকে জিজ্ঞাসা করলাম যে, তুমি রাতে ঘরে আসোনি কেন? সে কিছু বলতো তার আগেই আমার মা বলল, ওর শরীর খারাপ লাগছিল, তাই আমার ঘরেই শুয়ে পড়েছিল। আমি বললাম, যদি শরীর খারাপ ছিল তাহলে আমাকে ডাকলে না কেন? তখন মা বলল, এতটাও খারাপ ছিল না যে তোকে ডাকতে হবে। আমি ওর কিছু যত্ন নিলেই ওর ঠিক হয়ে যায়, আর সেখানেই ঘুমিয়ে পড়ে। কিন্তু আমার বউয়ের মুখ দেখে মনে হচ্ছিল যে ঘটনা অন্য কিছু। আমি অনামিকাকে যে প্রশ্ন করতাম না কেন, জবাব আমার মাই দিত। শেষে আমার বউ বলল, মা যা যা বলেছে ঠিক সেই রকমই হয়েছিল আমার শরীর। সত্যি হঠাৎ খারাপ হয়ে গিয়েছিল। দিন এভাবেই কেটে গেল। এর পরের 12 দিন আমি আমার বউয়ের সাথে সময় কাটাতে চাইতাম, কিন্তু আমিও সময় পাচ্ছিলাম না, কারণ পাওনাদাররা আগের থেকেই আমার পিছনে ছিল। যদি বেশি দেরি করতাম তাহলে অনেক বড় বিপদে পড়ে যেতাম। তাই 2 দিন কাজের জন্য বাইরে গেলাম। আমার মা আর বউ এখনো অবধি একে অপরের সাথে ভালোই ছিল, তাদের মধ্যে কোনো মনোমালিন্য বা ঝগড়াঝাঁকি কিছুই ছিল না। আমি চাইতাম বাড়ির পরিবেশ যেন এরকমই থাকে। কিন্তু রাত হলেই আবারও মা বললেন, অনামিকা, খাবার খেয়ে এসে আমার পা টিপে দিয়ে যেও তো। আমি বউকে বলতাম, অনামিকা, আজকে কিন্তু তাড়াতাড়ি ফিরে আসো। সে বলল, ঠিক আছে, আজকে আমি তাড়াতাড়ি চলে আসব। কিন্তু আজকেও সে আসলো না। আমি রাগের চোটে মায়ের ঘরের দিকে গেলাম। মনে মনে ভাবলাম, আমার মাও তো নিজের বিবাহিত জীবন কাটিয়েছেন, আর উনি কি এটা জানেন না যে বিয়ে হয়ে যাবার পরে দুজনের একে অপরের সাথে সময় কাটাতে হয়? কোথায় গেল সেই মা যে বৌমাকে ছেলের ঘরে নিজের ছেড়ে আসতো আর বলতো, বৌমা, আমার ছেলেকে খুশি রেখো? আর এখানে আমার মা আমার বউকে নিজের ঘরে ডেকে নিয়ে তাকে দিয়ে নিজের সেবা করাতো। আমি মায়ের দরজায় গিয়ে টোকা দিতাম, কিন্তু ভেতর থেকে কোনো আওয়াজই এলো না। কিছুক্ষণ পর আমি জোরে জোরে দরজা ধাক্কাতে শুরু করলাম, কারণ আমার খুব রাগ হচ্ছিল। ভেতর থেকে আমার মা চিৎকার করে বললেন, ঘুমিয়ে পড়েছে তোর বউ, তুই ঘরে গিয়ে শুয়ে পড়, নির্লজ্জ কোথাকার। এটা শুনে আমি হতভম্ব হয়ে গেলাম। বুঝতে পারলাম না এখানে আমার ভুল কোথায়। অনামিকা আমার বউ,
যদি আমি তাকে আমার ঘরে ডাকার জন্য আসি তাহলে কি এমন ভুল করে ফেলেছি? যেদিনই আমার বউ মায়ের ঘরে যেত সেই দিনই তার শরীর খুব খারাপ থাকত। তার পায়ে ব্যথা থাকত আর কোমরে ব্যথা থাকত। একদিন তো দেখলাম ওর হাতেও ব্যথা। একদিন আমি তাকে বললাম, তুমি কি তোমার বাবার বাড়ি থেকে অসুখ বিসুখ নিয়ে এসেছ? তখন সে বলল, কি বলতে চাইছো তুমি? আমাকে দেখে তোমার অসুস্থ বলে মনে হয়? অসুস্থ না তো কি? যখনই তোমাকে আমি ভালোবাসার কথা বলার চেষ্টা করি তখনই তুমি বলো আমার শরীর খারাপ, আমার কোমরে ব্যথা। সারাদিন কি এমন করো? আমাদের বাড়িতে তো কোনো বাচ্চাও নেই, বেশি লোকও নেই, শুধু ঘরটা একবার ছাড় দেওয়া, আর মাত্র 3 জনের খাবার বানাতে হয়। এমন কি কষ্ট হয়? যদি তুমি বলো তাহলে না হয় খাবারটাও আমি বাইরে থেকে নিয়ে আসব, কিন্তু তোমাকে ভগবানের দিব্যি, তুমি আমার কাছে থাকো। এমনকি আমাকে তোমার কাছে থাকার জন্য হাত জোর করে অনুরোধ করতে হবে? আমার এ কথা শুনে আমার বউকে খুব বিচলিত দেখাচ্ছিল। তার চোখে খুব অদ্ভুত দুঃখ ফুটে উঠেছিল, যেন সে নিজের ওই কারো কাছে বাধ্য হয়ে আছে। আমি বললাম, কি হলো? তখন সে বলল, কিছুই না। আমি তো বউয়ের কাছে আর্জি জানালাম, কিন্তু আমার শুনানি আর হলো না, আর সে আমার আর্জিও মানল না। একদিন আমার বউকে বললাম, মা যদি তোমাকে ডাকে তাহলে তুমি বলে দেবে যে তোমার শরীর খারাপ। কিন্তু সে বলল, না, আমি এরকম মিথ্যে কথা বলতে পারবো না, না হলে ওনার খুব খারাপ লাগবে। আমি বললাম, হে ভগবান, তুমি এই পৃথিবীতে প্রথম বউ যে নিজের শাশুড়িকে নিয়ে এত চিন্তিত। মেয়েরা তো বিয়ের প্রথম মাসেই নিজের আসল রং দেখিয়ে দেয়। তুমিও খারাপ বৌমা হয়ে যাও। আমার কথার উত্তর সে বলল, এ তুমি কেমন কথা বলছো? আমাকে তোমার মায়ের সাথেই এই বাড়িতে থাকতে হবে। তুমি তো সকালবেলাতে চলে যাও আর সেই রাত্রিবেলায় ফিরে আসো। আমাকে তো সারাদিন তার সাথে থাকতে হয়। যদি আমি তার সাথে ভালোভাবে না থাকি তাহলে আমার জন্য সেটা অসুবিধাজনক হবে। শুধু আমি যা করছি তা আমাকে করতে দাও। যখন আমি বুয়ের অপেক্ষায় রাত জেগে কাটাতাম তখন বাইরে থেকে পাথর ভাঙার আওয়াজ আসত। একদিন বাইরে বেরিয়ে দেখলাম পাশেই একটা বাড়ির কাজ চলছে। আমি মনে মনে বললাম, আমার জীবনে এটাই বাকি ছিল যে সারা রাত আমি পাথর ভাঙার আওয়াজ শুনব আর নিজের বুয়ের অপেক্ষা করতে করতে রাত কাটাবো। আমি প্রতিদিন পাথর ভাঙার আওয়াজ শুনতাম। এখন তো আমি ভেবেই নিয়েছি যে আমি তাদেরকে বলবো যে আপনারা রাতের বেলা কেন কাজ করেন। এখনকার দিনের এসব লোকও অদ্ভুত। বাড়ি তৈরিতে এতটাই ব্যস্ত যে দিনের বেলা তো মজদুরদের দিয়ে কাজ করাতেই রাতের বেলাও তাদেরকে ছাড়ত না। এতটাও তাড়াহুড়ো কিসের জন্য? এখন তো আমাদের পুরো গলিতে নতুন নতুন বাড়ি তৈরি হয়েছে। এর মধ্যে শুধু আমাদের বাড়িটাই অদ্ভুত আর ভয়ানক মনে হতো এটা একটা ভূত বাংলো। এখন আমার কাছে একটাই উপায় যে মায়ের সাথে কথা বলি। আমি আমার মাকে বললাম, মা, তুমি অনামিকাকে রাতের বেলা তোমার কাছে ডেকে নাও কেন? মা তো আমার এই কথাতে রেগে আগুন হয়ে বলল, তোকে সবসময় তো বলি যে আমার পায়ে ব্যথা, আর তুই এ কেমন কথা বলছিস? তোকে লোকের বাড়িতে কাজ করে মানুষ করেছি, জমি কিনেছিলাম, গয়না বানিয়েছিলাম, আর সেই সব তুই বিলিয়ে দিয়েছিস। এখন আমি তোর বউকে দিয়ে আমার পাটে পাই, এতেও তোর আপত্তি? রাতে আমার পায়ে এত ব্যথা হয় যে আমি ঠিক মতন ঘুমোতে পারি না। পাটা একটু টিপে দিলে ঘুমোতে পারি, আর আমার পা টিপতে টিপতে তারও ঘুম পেয়ে যায়, তাই সে সেখানেই শুয়ে পড়ে। যা, গিয়ে নিজের বউয়ের সাথে কথা বল, আমার মাথা খারাপ করিস না। আমি তো বিয়ে করে ফেসে গেছি, না আমি এদিকের না ওদিকের। থাকতাম এই 2 মহিলার মাঝে আমি স্যান্ডউইচ হয়ে গেছি। আমি অপর দিকে তাকিয়ে ভগবানকে বললাম, ভগবান, তুমি আমাকে রক্ষা করতে পারো। পরের দিন সন্ধেবেলায় আমার বউ মাথা ঘুরে পড়ে অজ্ঞান হয়ে গেল। আমার মা বলল, মনে হয় কোনো খুশির খবর আছে। আর আমি মনে মনে বললাম, খুশির খবর কি হাওয়ায় আসবে? আমি বউকে ডাক্তারের কাছে নিয়ে যেতে চাইলাম, কিন্তু আমার মা বলল, ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই, একটু পরেই ঠিক হয়ে যাবে। তখন আমি মাকে বললাম, যদি এর কিছু হয়ে যায়, আমার বউ, তাই এর দায়িত্ব আমার। আমি তাকে জোর করে ডাক্তারের কাছে নিয়ে গেলাম। আমাদের পাড়াতেই একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞ বসতেন। সেখানে গেলে আমার বউয়ের জ্ঞান ফিরে এলো। আমি বললাম, যখন এসেই পড়েছি তখন একবার চেক আপ করিয়ে নি, তাহলে জানতে পারবো কি হয়েছে। কিন্তু আমার বউ বলল, না, আমি চেক আপ করাবো না। তবু আমি জোর করে ডাক্তারকে দেখালাম। ডাক্তার চেক আপ করে বাইরে বেরিয়ে অদ্ভুত চোখে আমার দিকে তাকিয়ে বললেন, আজকালকার পুরুষেরা একদম জঘন্য। তখন আমি ডাক্তারকে বললাম, কেন ডাক্তার, কি হয়েছে?
তখন তিনি বললেন, তোমার তো জানা উচিত কি হয়েছে। মুখ দেখে তো মনে হয় ভদ্রলোক, কিন্তু তুমি এর সাথে। আমি ডাক্তারকে বললাম, কিন্তু আমি করেছিটা কি? তখন ডাক্তার বললেন, এটা যদিও তোমাদের আমি স্ত্রীর ব্যাপার, কিন্তু নারীর শরীরও একটা সীমা আছে। আর তুমি এর সাথে এত কষ্টের কাজ করেছ যে বেচারে মাথা ঘুরে গেছে, আর এর ব্লাড প্রেশার লো হয়ে গেছে, তাই বেহুশ হয়ে পড়ে গেছে, আর অনেক দেরিতে জ্ঞান ফিরে আসে। যদি এভাবে আর কিছু সময় কেটে যেত তাহলে আরও বড় বিপদ হতে পারত। বউকে কিছুদিন আরাম করতে দাও, কিছুদিন তার থেকে আলাদা থেকো। এই ডাক্তার আমাদের পাড়াতেই বসতেন, তাই পাড়ার মহিলাদের সহ্য করতে করতে এনার মুখ থেকেও কড়া কড়া শব্দ বেরিয়ে আসত। কিন্তু ইনি যে টাইপের কথা বলছেন তাতে আমি বুঝে গেছি এনার ইশারা কোন দিকে। তিনি বলতে চাইছেন, তুমি তোমার বউয়ের সাথে বেশি সময় কাটিও না, আর তাকে কিছুটা আরাম করতে দাও। কিন্তু এটা তাকে কে বলবে যে এখানে তো শুধু আমার আর আরামই চলছে? কিন্তু আমি এটা ভেবে অবাক হলাম, ডাক্তার এরকম কথা কেন বললেন যে আমার বউয়ের একটু আরাম করা দরকার, তার সাথে বেশি বেশি হচ্ছে, যেখানে আজ অবধি ঠিকভাবে সে আমার হয়নি, এখনও আমার সাথে ঠিকভাবে থাকেইনি। যখন আমি বউয়ের ব্যাপারে ভাবলাম তখন দেখলাম যে সে খুব ভালো মেয়ে, সুন্দরী, ও আমার সাথে খুব ভালোভাবে কথা বলতো। আমি বাড়িতে এলে আমাকে খাবারও বেড়ে দিত, আর সন্ধে হতে হতে ও আমরা দুজনে একে অপরের জন্য পাগল হয়ে যেতাম। কিন্তু রাত হলেই আমার মা ওকে তার ঘরে ডেকে নিয়ে যেত। আজকাল আমি লক্ষ্য করছি যে আমার বউয়ের মুখে সবসময় একটা অদ্ভুত ভয় থাকত। সে সবসময় ভয়ে ভয়ে থাকত। একদিন আমাকে বলতে লাগলো, তুমি আমাকে কতটা ভালোবাসো? তখন আমি বললাম, অনেক অনেক, প্রচুর ভালোবাসি আমি তোমাকে। তখন সে বলল, তবুও কতটা বলো না। আমি বললাম, কেন জিজ্ঞাসা করছো? তখন সে বলতে লাগলো, তুমি আমাকে ছেড়ে দেবে না তো? আমি তাকে কেন ছেড়ে দেব? জানি না কেন এরকম প্রশ্ন করছিল। আমি তাকে বললাম, না, আমি তো তোমাকে কখনোই ছাড়ব না। কিন্তু ও সব সময় চুপচাপ আর ভয়ে ভয়ে থাকত। আমার মাকেও খুব ভয় পেত। একদিন ফোনে কারো সাথে কথা বলছিল, আমি বুঝতে পারলাম যে ও নিজের মায়ের সাথে কথা বলছে না, হয়তো ওর কোনো বান্ধবী হবে। ফোনে ও বলছিল, আমার শাশুড়ি না আমাকে খুব জ্বালাতন করে, আমি খুব টেনশনে আছি, আর আমি বুঝতে পারছি না কি করব। এটা তো আমার কপাল যে আমার স্বামী খুব ভালো মানুষ, না হলে এতদিনে আমাদের সম্পর্ক শেষ হয়ে যেত। একথা শুনে আমি অবাক হয়ে গেলাম যে আমাদের সম্পর্ক কিভাবে শেষ হয়ে যেত। ও এরকম কথা কেন বলছে? যখন আমি ঘরের মধ্যে গেলাম, ও সঙ্গে সঙ্গে ফোন কেটে দিল। আমি বললাম, কি ব্যাপার, কার সাথে কথা বলছো? আর আমি আসার সাথে সাথে ফোন কেন কেটে দিলে? তখনও বলতে লাগলো, আমি আমার মায়ের সাথে কথা বলছিলাম। আমার বউ আমাকে মিথ্যে কেন বলছে? ওর আমাকে মিথ্যে বলার দরকার পড়ল কেন? কথা তো ও ওর বান্ধবীর সাথে বলছিল, আর বারবার ওর নামও নিচ্ছিল, কিন্তু তবুও ও আমাকে মিথ্যে কথা বলল কেন? আজকাল আমার মায়েরও কাজকারবারটা কিছুটা অদ্ভুত। তিনি এই বাড়ি বিক্রির কথা বলছিলেন। আমি তাকে কারো সাথে কথা বলতেও শুনলাম। তিনি বলছিলেন, আর কিছুদিনের ব্যাপার, তারপরেই আমি এই বাড়ি বেচে দেব। কিন্তু তিনি আমাকে এটা বলেনি যে তিনি এই বাড়ি কেন বেচবেন, কাকে বেচবেন। তিনি তো আগে সবসময় বলতেন, এই বাড়ি থেকেই আমার লাশ বেরোবে। এখন হঠাৎ করে এই বাড়ি বিক্রির কথা কোথা থেকে আসলো? আর তিনি আমাকে কথা বলার প্রয়োজন বোধ করেনি। আমি আমার মায়ের অনেক লস করেছি, এটা সত্যি। তারপর থেকে আমার ওপর তার ভরসা নেই, সেটাও ঠিক আছে, কিন্তু বাড়ির বিক্রির কথাটা তো আমাকে জানানো উচিত ছিল। আমার বউ যখনই রাতে আমার মায়ের ঘরে যেত, তখনও ওর অবস্থা খারাপ হয়ে যেত। এখন তো আমি ওকে দেখে অবাক হয়ে যেতাম। যখনও এ বাড়িতে এসেছিল তখন ওকে কত সুন্দর লাগত, কিন্তু এখন ওর গাল ভেঙে পড়েছে, ওর ওজন কমে গেছে, হাত পা শক্ত হয়ে গেছে, আর সব সময় খুব অসুস্থ থাকত। অনেক ওষুধ খাইয়েছি, কিন্তু ওর শরীর ঠিক হচ্ছিল না। কখনো ওর পায়ে ব্যথা থাকত, তো কখনো কোমরে। যখনই আমি আমার মায়ের ঘরে যেতাম তখনই তিনি আমাকে ভেতরে যেতে দিতেন না। একদিন তো এমন হলো যে আমার বউ মায়ের ঘরে ছিল, আর হয়তো ও ভেতর থেকে দরজা বন্ধ করতে ভুলে গিয়েছিল। আমিও খুশি হয়ে গেলাম যে যাক, দরজা খোলা আছে, কিন্তু আমি যখনই ভেতরে ঢুকে গেলাম সে হাত দিয়ে দরজা বন্ধ করার চেষ্টা করল। এদিক থেকে আমি জোর লাগানোর চেষ্টা করলাম, তো ওদিক থেকে এত জোরে ধাক্কা লাগলো যে দরজা আমার মুখে এসে লাগলো। তার মানে আমার মায়ের শুধু এটাই চিন্তা ছিল যে আমি যেন কোনোভাবেই ঘরে ঢুকতে না পারি।
তিনি এটাও দেখলেন না যে দরজা আমার মুখে লেগেছে। আমি তাকে বললাম, কি হলো মা, দরজা খোলা না? বললেন, এখানে তোর কোনো কাজ নেই, তুই এখান থেকে চলে যা। আমি তাকে বললাম, আমার বউ ঘরের মধ্যে আছে, তাকে পাঠিয়ে দাও, না হলে আমার কোনো শখ নেই তোমার ঘরে আসা। আমার মুখে খুব জোর ব্যথা লেগেছিল, তাই আমি রেগে কথা বললাম। মা বললেন, তোর বউ এখন যাবে না, তুই গিয়ে শুয়ে পড়। এখন তো তিনি একটা প্রতিদিনের রুটিন বানিয়ে নিয়েছে যে আমার বউকে ঘরের মধ্যে নিয়ে বসে যাবেন। আমি আমার স্ত্রীকে বারবার জিজ্ঞাসা করেছি যে কি ব্যাপার, আমাকে বলো, কিন্তু সে খুব ভয় ভয় থাকত আর আমাকে কিছুই বলতো না। একদিকে আমার বউ আমাকে মিথ্যে কথা বলতো। আমি আমার মাকে বললাম, তুমি কি এই হাবেলি বিক্রি করতে চাইছো? কিন্তু তিনি বললেন, না, আমি তো বিক্রি করতে চাই না, তোকে কি বলল? যেখানে আমি নিজের কানে শুনেছি যে তিনি এই হাবেলি বিক্রি করার কথা বলেছিলেন। এই দুই মহিলা, অর্থাৎ আমার মা এবং আমার স্ত্রী, একসাথে মিলে আমাকে পাগল বানিয়ে ছেড়েছে। আমি বুঝতে পারছি যা কিছু হচ্ছে এই ঘরের মধ্যেই হচ্ছে। এখন আমাকে জানতেই হবে এই দুইজন ঘরের মধ্যে কি করে। তাই যেভাবেই হোক আমাকে ঘরের ভেতরে যেতেই হবে, আর আমাকে গিয়ে দেখতে হবে যে ঘরের মধ্যে কি এমন হচ্ছে। এটা একমাত্র তখনই সম্ভব যখন আমি নিজে এই ঘরে ঢুকতে পারবো। আর আমার মা আমাকে ওই ঘরে ঢুকতে দেবে না। তখন আমার মাথায় একটা দারুণ প্ল্যান এলো। একদিন আমি সকালেই আমার বউ আর আমার মাকে বলতে শুরু করলাম যে আজকে আমি এই শহরের বাইরে যাব। আমার মা সবসময় আমার উপর রেগে থাকতেন, তাই বললেন, আজকে আবার কার টাকা ধ্বংস করতে যাচ্ছিস? আমি আমার মাকে বললাম, মা, আমি কাজের জন্য যাচ্ছি, খুব জরুরি কাজ পড়ে গেছে আমার, আর তুমি আজকে আমার স্ত্রীকে ডাকবে না, বেচারি খুব ক্লান্ত, তাকে আরাম করতে দাও। তখন আমার মা বললেন, আচ্ছা ঠিক আছে, তোর স্ত্রীকে ডাকবো না, তোর স্ত্রীর সুন্দরী বউকে আমি ডাকবো না, তুই তো তাকে আদর দিয়ে দিয়ে মাথায় তুলে রেখেছিস। কিন্তু এটা ভুলে যাস না, মেয়েরা বেশি বিগড়ে গেলে আর ঠিক হয় না। যদি কেউ আমার বউয়ের অবস্থা দেখত, সঙ্গে সঙ্গে সে এটা বলতে পারত যে এই মেয়ের সাথে নিশ্চয় কোনো খারাপ কিছু হচ্ছে। শুধুমাত্র পা টেপার ফলেই কারোর অবস্থা এতটা খারাপ হতে পারে না। আমাদের বিয়ে এতটা সময়ও হয়নি যতটা ওর ওজন কমেছিল। নিশ্চয়ই অন্য কোনো খারাপ ব্যাপার আছে যেটা আমার মা আমার কাছ থেকে লুকাচ্ছে। আমি বিকেলবেলায় গিয়ে মায়ের ঘরের মধ্যে লুকিয়ে পড়লাম। আমি মায়ের ঘরে আগেও এসেছি, কিন্তু শেষ কবে এসেছি আমার মনে ঠিক পড়ছে না। আমি শুনেছিলাম যখন এখানে রাজা মহারাজারা থাকত তখন এটা তাদের শোবার ঘর ছিল। এই ঘরের দেওয়ালের রং অনেক আগেই খারাপ হয়ে গেছে। একবার আমরা ঠিক করেছিলাম, কিন্তু আবার খারাপ হয়ে গিয়েছে। সেই কারণে দেয়ালে বড় বড় পর্দা লাগানো ছিল। আমি জানতাম না যে আমার মা তাড়াতাড়ি ঘরে ফিরে আসবে, তাই আমাকে খুব তাড়াতাড়ি লুকিয়ে পড়তে হয়। আমি একটা পর্দার পিছনে লুকিয়ে পড়লাম। আমি বুঝতে পারলাম এই জায়গাটা লুকানোর জন্য খুব একটা ভালো নয়। হয়তো আমাকে এর থেকে আরও ভালো জায়গায় লুকাতে হতো, কিন্তু আমি কি করতাম, আমার কাছে আর কোনো রাস্তা ছিল না। আমার মা সারা জীবন এই ঘরেই থেকেছে, তাই আমার মাকে বোকা বানানো এতটা সহজ ছিল না। ব্যাস, আমি লুকালাম আর ভগবানের কাছে প্রার্থনা করতে লাগলাম যে আমার মা আগে থেকেই আমাকে বিশ্বাস করেন না, এরপরে তো সে আমাকে আরও বিশ্বাস করবে না, আর হয়তো আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে। আমি সেখানে লুকিয়ে রইলাম। যখন সন্ধ্যা হলো তখন আমার মা ঘরের মধ্যে এসেই কারোর সাথে ফোনে কথা বলতে লাগলেন। তিনি বলছিলেন আমার একটা সোনার নেকলেস চাই, আর সেটাও আমার বৌমার জন্য। আরও বললেন তার সাথে সোনার নাকেরও চাই এবং কানেরও চাই। আমি অবাক হয়ে গেলাম যে আমার মা আমার বউয়ের জন্য সোনার নেকলেস এবং কানের ও নাকের বানাচ্ছেন। আমার মা তো আমার বউকে ভালো মনে করতেন না, তাহলে তার জন্য এত দামি সোনার নেকলেস আর কানের নাকের বানাচ্ছেন কেন? কিছুক্ষণ পরেই তিনি ফোনে আরেকজনের সাথে কথা বলতে শুরু করলেন। বলতে লাগলেন, বড় দেখে একটা ডাবল ডোরের ফ্রিজ চাই। তার মানে ডাবল ডোরের ফ্রিজের কথা বলছে, আর ডাবল ডোর ফ্রিজও খুব একটা সস্তা না, অনেক দামি। আমার মা কেন এসব দামি দামি জিনিসের অর্ডার দিচ্ছেন? আমাদের কাছে তো তেমন টাকা পয়সা নেই। তিনি এই বাড়ি বিক্রি করে এসব জিনিস নিতে চাইছেন না তো? কিন্তু বাড়ি বিক্রি করে জিনিস কিনে সেই জিনিস কোথায় রাখবেন? মাকে তো আমার এতটাও বোকা মনে হয় না। কিছুক্ষণ পরে আমার স্ত্রী সেই ঘরে এলো। তখন মা বললেন, যদিও এই কাজ রাতে করার কথা, কিন্তু তোমার বর তো বাড়িতে নেই, তাহলে এখন কি রাত আর কি সন্ধ্যা, চলো শুরু করা যাক। আর আজকেই তো শেষ দিন। তুমি অনেক কষ্ট করেছ, তাই আমি তোমাকে অনেক বড় পুরস্কার দেব। আমি কিছুক্ষণ আগেই তোমার পুরস্কারের অর্ডার দিলাম। জানি না তারা কি বিষয় নিয়ে কথা বলছিল।
আমার স্ত্রী কি এমন কষ্ট করছিল যার পুরস্কার আমার মা তাকে দিচ্ছে? আমার বউ বলতে লাগলো, মা, কষ্ট তো আমি সত্যি অনেক করেছি, আর তার পুরস্কারও আপনি আমাকে দিচ্ছেন। কিন্তু আমার অবস্থা কি হয়েছে দেখেছেন তো? আমি আপনাকে আগেও বলেছিলাম যে এই কাজটা খুব কষ্টের, আমার দ্বারা হবে না। আমার মা বলল, হ্যাঁ, খুবই কষ্টের, কিন্তু এর পুরস্কারও তো সেই রকম বড় পাওয়া যাবে। এরপরে আমাদের জীবনে আর কোনো অসুবিধাই থাকবে না। বড় বাংলোতে থাকব, আমাদের গাড়ি হবে, সোনার গহনা হবে, তুমি যা চাইবে আমি তাই এনে দেব। কিন্তু তোমার চোখে এত দুঃখ কেন? আমি জানি তোমার অনেক কষ্ট হয়েছে, কিন্তু এটাও তো ভাবো, আমি বুড়ো মানুষ, আমার দ্বারা এই কাজ সম্ভব না। তুমি কষ্ট না করলে এইসব কিভাবে হতো? আমার বউ বলল, আপনি তো আপনার ছেলেকে দিয়েও এই কাজ করাতে পারতেন। আমার মা বললেন, কোনোভাবেই না, ওর মুখ খুব পাতলা, ওই কথা গোপন রাখতে পারত না, আর সবকিছু নষ্ট করে দিত। কিন্তু আজকে আমাদের কষ্টের দিন শেষ, ব্যাস, তুমি তাড়াতাড়ি করে শুরু করো। আমি বুঝতে পারছি না তারা কি নিয়ে কথা বলছে, এবং আর আমার মা কোন ব্যাপারটা নিয়ে এত তাড়া যে আমার বউকে তাড়াতাড়ি করতে বলছেন। যখন আমার বউ হাতে একটা বেলচা তুলে নিল, তখন আমি অবাক হয়ে ভাবলাম যে এই ঘরে বেলচার কি কাজ আছে। এরপরে এই ঘরের মধ্যে যা হলো তা দেখে তো আমার চোখ ছানা বড়া হয়ে গেল। আমার মা দেওয়ালের কাছে গিয়ে দেওয়ালের সামনের বড় পর্দাটা সরালে। সেখানে একটা সুড়ঙ্গ দেখতে পেলাম, আর দেখে মনে হচ্ছিল সুড়ঙ্গটা কেউ নিজের হাতে খুঁড়েছে। আর শুধু এটাই না, সেখানে আরও কিছু ছিল। তার ভেতরে একটা বড় সিন্ধুক নজরে পড়ল, যেটা পাথরের মধ্যে এমনভাবে আটকে ছিল যে সেটাকে বের করা খুব কষ্টের কাজ। আমার বিয়ে আজ ৩ মাস হয়েছে, আর এই ৩ মাস ধরে আমার বউ এই সব কষ্টের কাজ করছে। আমার মা ওকে দিয়ে এই সব করাচ্ছিল। এই হাবেলিটা বহুত পুরানো, আর হয়তো আমার মা জানত যে এই হাবেলির মধ্যে সোনার গহনার সিন্ধুক ভরা একটা সিন্ধুক আছে। যখন আমরা প্রথমে এখানে এসেছিলাম তখন এই গল্প আমিও শুনেছিলাম, কিন্তু আমরা অতটা ধ্যান দেইনি যে এই রকম গল্প কাহিনী তো এই সব ঘরকে দেখেই তৈরি হয়। কিন্তু আমি ভাবতেই পারিনি যে আমার মা সত্যি সত্যি সেই সিন্ধুক অবধি পৌঁছে যাবে, আর তিনি এই সিন্ধুককে বের করার কাজ আমার বউকে দিয়ে করাবে। তাই তো কাজ করে করে ওর এই অবস্থা হয়েছে। আমি আর থাকতে না পেরে তাদের সামনে বেরিয়ে এলাম। আমাকে সামনে দেখে আমার মা এবং আমার স্ত্রী হতভম্ব হয়ে গেল। আমি বললাম যে আমি সবকিছু জেনে গেছি। মা বললেন, জেনি যখন গেছিস তখন নিজের মুখ বন্ধ করে রাখিস, কারণ আমরা সিন্ধুক অবধি পৌঁছে গেছি, আর এর মধ্যে অসংখ্য গহনা আছে। যদি তুই এ কথা কাউকে বলিস তাহলে খুব খুব খারাপ হবে, আর আমাদের বাড়িতে ডাকাতও পড়তে পারে। আমি আমার বইয়ের হাত থেকে বেলচা নিয়ে বললাম, সিন্ধুকটা আমি বের করছি, তোমাদের আগেই এ কথাটা আমাকে বলা উচিত ছিল। আমার বউকে দিয়ে এত কষ্ট না করলেও পারতে। আমার মা বলল, যদি তোকে এই কথা বলতাম তাহলে তুই অন্য কাউকে এ কথা বলে দিতে। সেই কারণে তোর স্ত্রীকে দিয়েই কষ্ট করিয়েছি। আমি এত কষ্ট নিজে তো করতে পারবো না, কারণ আমার বয়স হয়েছে, আমার শক্তিতে কুলাবে না। আমি বললাম, তোমার এতটুকু বিশ্বাস নেই আমার উপর? এমন কথা কিভাবে বলছো মা? মা বললেন, আমার এখনো বিশ্বাস নেই তোকে দিয়ে, তুই যা এখান থেকে, এখানে তোর কোনো ভাগ নেই। আমি বললাম, আমি এখান থেকে যাব না, আর এতে আমারও ভাগ আছে। আমি জেদ করলে আমার মা বাধ্য হয়ে আমার সাহায্য নেয়ার জন্য রাজি হলেন। আমি বেলচা দিয়ে কাজ শুরু করলাম। সত্যি এটা খুব কষ্টের কাজ। এখন বুঝতে পারছি আমার বইয়ের ওজন এত তাড়াতাড়ি কিভাবে কমে গিয়েছিল। এই সিন্দুকটাকে বাইরে বের করে আনলাম, কিন্তু এখনো আমরা এটা জানতাম না যে এর মধ্যে সত্যি সোনা আছে না নেই। কিন্তু সিন্দুকটা খুব খুব ভারী। আমরা ৩ জন মিলে কোনো রকমের সেটাকে উঠিয়ে ঘরের ভেতরে নিয়ে এলাম। আর যখন সেই সিন্দুকটাকে খুললাম তখন তো আমি পুরো হতভম্ব হয়ে গেলাম। তার ভেতরে তামার লোহার বাসনপত্রে ভরা, আর সেই বাসনপত্রের মাঝে পুরনো যুগের কিছু গহনা আর কিছু সোনার কয়েন ছিল। এসবে এত টাকা হচ্ছিল না যতটা আমার মা ভেবে রেখেছিলেন। তিনি তো এই বাড়ি বিক্রি করতে চাইছিলেন, আর কয়েক লাখ টাকার গয়নাও বানাতে চাইছিলেন। সব দেখে আমার বউ তো কান্না করতে শুরু করে দিল। সে বলল,
আমার এত কষ্ট সব বেকার হয়ে গেল। এতে তো তেমন কিছু পাওয়া গেল না। এই বাসনপত্র দিয়ে আমরা কি করব? আমি বললাম যে বাসনপত্র বিক্রি হয়ে যাবে। আমি আমার বউকে সান্ত্বনা দিতে লাগলাম, আর আমার মা নিজের মাথা নিচু করে নিলেন, কেননা তিনি ভেবেছিলেন এই সিন্দুক সোনায় ভরা, আর এতেই আমাদের সারা জীবন চলে যাবে। সিন্দুকের সমস্ত কিছু বিক্রি করে মাত্র 5,00,000 টাকা হলো। যাই হোক, আমরা এই হাবেলি বিক্রি করে দিয়েছি, আর এর সাথে কিছু টাকা লাগিয়ে ছোট একটা বাড়ি কিনতে পেরেছি। তারপরে অনেক চেষ্টা করেও আমি বিজনেস দাঁড় করাতে পারিনি। আমার বউয়ের সত্যিই খুব খারাপ হয়েছে। সে বলল, আমি লোভ করেছিলাম, তাই আমি লোভের শাস্তি পেয়েছি। বন্ধুরা, তোমরাই বলো, শাস্তি কে পেয়েছে? আমি, না আমার স্ত্রী, না আমার মা? আর সবচেয়ে খারাপ কার সাথে হয়েছে? আপনারা অবশ্য কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ, অসংখ্য। প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন এবং ভিডিওটাকে প্রচুর শেয়ার করবেন। এছাড়া আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, আপনাদের দেওয়া একটা লাইক আমাকে অনুপ্রেরণা যোগায় নতুন ভিডিও বানানোর জন্য। তাই বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে আমার পাশে থাকবেন। তাই বন্ধুরা, আজকে এখানেই শেষ করছি। এরপরে আবার নতুন কোনো একটা ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। বন্ধুরা, আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিও।